এই বাংলা শিল্পীর দেশ, শিল্পের দেশ। এখানে ঘরে ঘরে শিল্পীর বাস। প্রকৃতিও যেন শিল্পের ভাণ্ডার নিয়ে সেজে আছে। এই যেমন ধরুন বাবুই পাখি আর তার ছোট্ট বাসা। এই ছোট্ট জীবও ঠোঁটে করে খড়কুটো নিয়ে বুনে যায় শিল্পের অট্টালিকা। নিরক্ষর কিন্তু অসামান্য শিল্পবোধ, হাতের কাছে পাওয়া অতি সাধারণ জিনিস দিয়েই তৈরি করে ফেলতে জানে অসামান্য শিল্প। এত সবের পরেও দুর্ভাগা এই দেশে শিল্পী আর শিল্পের কদর বোঝে কজন। ঝুলিতে না পাওয়ার ভাগটাই তো সব থেকে বেশি। অগোচরে ফুরিয়ে যাচ্ছে বিচিত্র সব শিল্পকর্ম। ঠিক বাবুই পাখির বাসার মতো গ্রামেও আর দেখা মেলে না। যেমনটা চোখে পড়ে না দুর্গা ঠাকুরের পিছনের অর্ধবৃত্তের একটা ক্যানভাস, যাকে আমরা চালচিত্র বলি। পুরনো খবরের কাগজ জুড়ে জুড়ে তৈরি অর্ধ গোলাকার একটা ক্যানভাস, আর তার উপরেই তুলির টানে নানা রঙের ব্যবহারে ফুটে উঠত বিভিন্ন দেবদেবীর অবয়ব, শিব, পার্বতী, কালী, চণ্ডী, আরও কত কি। আর সেই তুলির টান এখনো চলছে যার হাতে, তার বয়স কিন্তু ৮০ কোটায়। কিন্তু কেমন একটা অদম্য জেদ যেন চেপে বসেছে তার গোটা শরীর মনে। এই জেদ স্বপ্নকে বাঁচিয়ে রাখার জেদ, এই জেদ শিল্পকে বাঁচিয়ে রাখার জেদ, এই জেদ স্বামীর স্মৃতিকে বাঁচিয়ে রাখার জেদ। তিনি রেবা পাল, বাংলার হারিয়ে যাওয়া চালচিত্র শিল্পের এক অন্যতম যোদ্ধা। আজ বলবো তার কথাই। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলা লাইভে আপনাদের স্বাগত জানাই। দু চোখে আত্মবিশ্বাস এঁকে চলেন, তার উঠোন জুড়ে ভেসে বেড়ায় পুরনো স্মৃতিরা। সঙ্গী বলতে এই একমাত্র চালচিত্র। এই হারিয়ে যাওয়া সময়ে দাঁড়িয়ে এই শিল্পকর্মকে বাঁচিয়ে রাখার লড়াই চালিয়ে যাচ্ছেন রেবা পাল। বয়স ৮০ কোটায়, চোখের দৃষ্টি আবছা হয়ে আসছে, বয়সের ভারে শরীর ভেঙে পড়েছে, তবুও তিনি হাল ছাড়েননি। এখনো শ্বশুরবাড়ির পূর্বপুরুষের পেশা আগলে ধরে রেখেছেন। বাংলার আদি ঐতিহ্যশালী শিল্পকে আঁকড়ে ধরে বেঁচে আছেন জীর্ণ ছাদের তলায়। বাবুই পাখির মতনই তার বাসা, কৃষ্ণনগরের বহুল পরিচিত জায়গা ঘূর্ণি। ছোট রাস্তা ধরে হেঁটে গেলে গলির শেষ প্রান্তেই রেবা পালের মাথা গোঁজার আস্তানা। দুপাশে পাকা দালান বাড়ির মাঝে বড্ড বেমানান তার বাড়ি। বর্ষাকালে উঠোনে শ্যাওলা জমে পিছল, বাড়ির চতুর্দিকে পাঁচিলও নেই, বাঁশ দিয়ে ঘেরা। দেখাশোনা করার লোক না থাকায় বাড়ির চারপাশে আগাছাও বেড়েছে বিপুল পরিমাণে। দূর থেকে দেখলে রীতিমতো পরিত্যক্ত এক বাড়ি বলেই মনে হয়। বৃষ্টির দিনে জল চুঁয়ে চুঁয়ে পড়ে বাড়ির বারান্দায়, আর সেই বারান্দাতে বসেই চালচিত্রে তুলি বুলিয়ে চলেছেন বৃদ্ধা। এক মনে তার হাত যেন ঝড়ের গতিতে ছুটছে। ১৬ বছর বয়সে বিয়ে করে আসেন এই বাড়িতে। বাপের বাড়িতে এইসব ছবি আঁকাআঁকির ধারে কাছেও ছিলেন না রেবা দেবী। বিয়ের পরেই স্বামীর হাত দিয়েই চালচিত্রে হাত বুলোনোয় হাতে খড়ি। এরপরেই কেটে গেছে দীর্ঘ ৬০ বছর। আমি আমার স্বামীর সঙ্গে ১৮ বছর ১৬ বছর আমার বিয়ে হয়েছে। ১৮ বছর বয়সে আমি থেকেই ১৮-১৯ বছর বয়স থেকেই আমি একটু একটু হেল্পারের কাজ করতাম। হেল্পার শুরু করলে ওনার এতে চলাফেরা হয় না, সংসারে বটের দাম তো বেশি নেই, চলাফেরা, আবার শ্বশুরবাড়ির লোকও ছিল অনেক। তার মধ্যে কি হলো, আমাকে হেল্পার হিসেবে কাজ করলে একটু কাজটা বেশি হবে, যে কাজটা করে দিতে পারবো হেল্পারে একটু বেশি হবে, এই হিসেবে কাজ করতে আরম্ভ করে দিলাম। স্বামী ছিলেন বিখ্যাত চিত্রকর ষষ্ঠী পাল। নুন আনতে সংসারে পান্তা ফুরোয়, অপটু হাত লেগে পড়ল স্বামীর আঁকা ছবিতে রং মেশাতে। শিক্ষানবিশ থেকে হয়ে উঠলেন সুদক্ষ শিল্পী। দুহাতের জাদুতে আঁকতে শিখেছেন অসাধারণ সব পটের ছবি। বারান্দার এক চিলতে অংশটুকুই ওনার ঘাড় গুঁজে বসে কাজ করার জায়গা। এখানে বসেই নিয়মিত কাজ করেন তিনি। সারা বছর ধরে চালচিত্র এঁকে যান রেবা দেবী। কাজের ফাঁকেই রেবা পাল বলছিলেন তার জীবনের গল্প। ছোট জায়গার উপর আমার স্বামী ২ কামরার এই ঘর তৈরি করেছিলেন আমার জন্যে। ৩ মেয়ে ১ ছেলের সংসার। বিয়ের ১ বছরের মাথায় আমার স্বামী আমাকে প্রথম বলে, পটের ওই শিব দুর্গায় একটু রং করে দাও তো।
আমিও কাজে লেগে গেলাম, বেশ উৎসাহই পেলাম। উনি কলকাতায় বিভিন্ন ঠাকুরের কাজ করতেন। ঠাকুরের কাজ তো আর সারা বছর থাকতো না, অবসর সময়ে বসে দুর্গাপট আঁকতেন এবং সেই দুর্গাপট আঁকতেন সারা বছর ধরেই। আগে এক চালার দুর্গা হতো, বাড়ির পুজোর জন্য পটের চাহিদা বেশ ভালোই ছিল। কলকাতাতে পাইকারি যোগান দিতে স্বামী স্ত্রী দুজনে পুরো দমে লেগে পড়লাম। ভালোই চলছিল। চালচিত্র বিক্রি করতে মাঝে মাঝে স্বামীর সঙ্গে কলকাতাতেও যেতে হতো আমাকে, বিশেষ করে দুর্গা পুজোর সময়। ভোরের ফার্স্ট লোকালে চলে যেতাম, ওনার হাত ধরেই কলকাতাকে চিনেছি। দিনভর বিক্রি বাট্টা সেরে সন্ধ্যের লোকালে ফিরে আসতাম কৃষ্ণনগর। এই রোজগারের টাকাতেই ছেলে মেয়েদের বিয়ে দিলাম, ছেলে মেয়েদের পড়াশোনা করালাম। উনি মারা যাওয়ার সময় বলেছিলেন, চালচিত্র আঁকা ছেড়ো না। স্বামীর কথার খেলাপ করিনি আজও। তখন থেকে একা হাতে স্বামীর শিখিয়ে যাওয়া এই শিল্পকে আমি ধরে রেখেছি এবং আমাদের এলাকায় আমি একাই এই শিল্পকে ধরে রেখেছি। বিয়ের পরেই স্বামীর হাত দিয়ে চালচিত্রে হাত বুলোনোয় হাতে খড়ি। আগের মতো পরিশ্রম এখন আর করতে পারেন না রেবা দেবী। করোনার সময়তেও কুমোরটুলি, কালীঘাট ঘুরে পট দিয়ে আসতেন। এখন জীর্ণ শরীর হার মানছে, তবুও ইচ্ছে শক্তির উপর ভর করে রোজ আঁকতে বসেন নিয়ম করে। কেউ কিনতে আসুক আর নাই বা আসুক, উনি কিন্তু এঁকে চলেন। পরিশ্রমের তুলনায় পারিশ্রমিক খুবই কম। আগে পট আঁকা হতো খবরের কাগজের উপর, তবে তা টেকসই হতো না। এখন মোটা আর্ট পেপারে পট তৈরি হয়, 4 হাত 1 হাত বিভিন্ন রকম মাপের পট তৈরি হয়। সাবুর আঠা জাল দিয়ে তারপর সাদা ক্যানভাসে রং তুলি দিয়ে এঁকে ফুটিয়ে তোলা হয় সপরিবার দেবী দুর্গার ছবি। এই কাজে বলছি তো পয়সা কিচ্ছু এমন নেই, কিচ্ছু নেই। কৃষ্ণনগরের ঘূর্ণি এবং তার আশেপাশের অঞ্চলে একসময় এই পট শিল্পের বেশ রমরমা ছিল। রেবা পালের কথায় ওনার বাড়ির আশেপাশেই অনেক শিল্পী ছিলেন, এখন তারা আর কেউ নেই। শিল্পীদের ভাষায় এই পট আঁকা আসলে পট লেখা। আগে এই পট লেখার এই কাজ চলতো সারা বছর ধরেই, এখন আর হয় না। সরকারের তরফ থেকেও এই শিল্পীদের কোনো সাহায্য মেলেনি। একজন শিল্পী হিসাবে ন্যূনতম মর্যাদাটুকুও পায়নি সরকারের কাছে। আমার বাড়িটুকুই সম্বল। আমার স্বামীর ভিটে প্রতি বছরই বাড়ছে রং ও আঠার দাম। আর্থিক অনিশ্চয়তার জন্য এই পেশায় শিল্পীর সংখ্যা ক্রমশ কমছে। প্রতিমা কিংবা সাজের দাম যে হারে বেড়েছে তাতে কেউই আর চালচিত্র কিনছে না। চালচিত্রের দরকার হলে কম্পিউটারে সস্তায় প্রিন্ট আউট করে নিচ্ছে। এই সবই আক্ষেপ করে বলছিলেন এই চালচিত্র ঠাম্মা রেবা পাল। স্বামীর রেখে যাওয়া আলো আঁধারি ঘরটায় যেন এক স্বর্গ সুখ পান তিনি। ছেড়ে যাওয়ার কথা কখনো ভাবতেই পারেন না, যেমনটা ছাড়তে পারছেন না স্বামীর শিখিয়ে দেওয়া এই চালচিত্রের শিল্পকে। ভিটে মাটির মতোই তিনি আঁকড়ে ধরে রেখেছেন এই শিল্পকে। ক্লান্তি নেই, দু চোখে আত্মবিশ্বাস, এঁকেই চলেন। তার উঠোন জুড়ে ভেসে বেড়ায় পুরনো স্মৃতিরা। সঙ্গী বলতে একমাত্র এই চালচিত্র। জীর্ণ ঘরে আগমনীর গান শোনা যায়, কাশবনের মতোই তার ঘর ভরে থাকে চালচিত্রে। দূর থেকে কেউ এলে আঁকা থামিয়ে দিয়ে একগাল হেসে ফেলেন এই ঠাম্মা। চালচিত্র দেখবে বুঝি, একটু চা করি, একটা বিস্কুট অন্তত খেয়ে যাও, তা না হলে গেরস্থের অমঙ্গল হবে। তার বাড়িতে গেলে যেন মনের মধ্যে নিজে থেকেই স্তোত্র পাঠ করে ওঠেন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, যেন শুনতে পাওয়া যায় পুজোর আগমন বার্তা। কেমন লাগলো রেবা পালের জীবনের এই যুদ্ধের কাহিনী? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইভের কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইভ। দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইভে।